ধরা যাক এটি একটি দীর্ঘ এবং ঋজু পরিবাহী। এর মধ্যে দিয়ে ইলেকট্রিক কারেন্ট যাচ্ছে আই। তাহলে আই কারেন্টের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা এই যে ঋজু পরিবাহীটি রয়েছে তার থেকে পারপেন্ডিকুলার ওয়েতে অর্থাৎ লম্বভাবে একটা রেখা নিচ্ছি এর উপরে, এবং এই রেখার প্রান্ত বিন্দু যেটি, সেই বিন্দুর নাম দিচ্ছি পি। এই পি বিন্দুতে এই যে ঋজু পরিবাহীটি রয়েছে সেই ঋজু পরিবাহীর জন্য কতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সেটা নির্ণয় করতে চলেছি। তো এই ঋজু পরিবাহীর সর্বত্রই আই পরিমাণ ইলেকট্রিক কারেন্ট যায়। আমরা এই যে বিন্দুটি রয়েছে এই বিন্দুর নাম দিলাম ও। ওপি পরিবাহীর উপর লম্ব, এবং ও থেকে কিছুটা দূরে একটা বিন্দু নিলাম, দূরত্ব হচ্ছে এল। এল এর যে বৃদ্ধি বা ইনক্রিমেন্ট সেটা হচ্ছে ডেল্টা এল। ডেল্টা এল থেকে পি বিন্দু পর্যন্ত একটি সরলরেখা যদি অঙ্কন করা যায়, তাহলে সেই রেখাটা হবে ধরা যাক এই যে কোণ তৈরি করছে এখানে, সেই কোণটা হচ্ছে আলফা, এবং এই যে কোণটা রয়েছে ভেতরের দিকে সেটা হচ্ছে বিটা। আমরা বলতে পারি আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এবং পি বিন্দুতে এই যে কোণটা তৈরি হয়েছে এই কোণটার নাম দিলাম থিটা। এটা হচ্ছে লম্ব। তাহলে বিটা প্লাস থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা 1 নাম্বার জিওমেট্রি বলছে, এটা 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন। এই দুটো ইকুয়েশন থেকে আমি লিখতে পারি আলফা ইজ ইকুয়াল টু 90 প্লাস থিটা। আলফা ইজ ইকুয়াল টু 90 প্লাস থিটা। এবং এই যে কনফিগারেশন রয়েছে যেটা, সেই কনফিগারেশনে ও থেকে পি পর্যন্ত এই দূরত্ব হচ্ছে আর। এই বিন্দুটার নাম আমরা দিতে পারি, আমরা এই বিন্দুর নাম দিলাম ধরো এক্স। তাহলে ও এক্স ইজ ইকুয়াল টু এল, ওপি ইজ ইকুয়াল টু থিটা। এবং এই কনফিগারেশন থেকে আমরা বলতে পারি এল বাই আর, ওপি ইজ ইকুয়াল টু থিটা নয়, ওপি ইজ ইকুয়াল টু আর, সরি, ওপি ইজ ইকুয়াল টু হচ্ছে আর। তাহলে এই ওএক্স এবং ওপি এল বাই আর, और एल बाई आर इज इक्वल टू tan थीटा। एल इज इक्वल टू এখান থেকে বলতে পারি और एल इज इक्वल टू आर tan थीटा। एल इज इक्वल टू आर tan थीटा ডিফারেন্সিয়েট করে আমরা পাচ্ছি और dl इज इक्वल
সেক স্কোয়ার থিটা, লক্ষ্য করে দেখো থিটা অ্যাঙ্গেলটা ভেরিয়েবল কি কারণে, না যদি এক্স বিন্দু এই স্থানে অবস্থিত হয় তাহলে থিটার একটা মান পাবো। এক্স বিন্দুটা হচ্ছে সরাসরি উপরের দিকে যাচ্ছে, এক্স বিন্দুটা যত উপরের দিকে যাবে এইখানে থিটার মানটা তত পরিবর্তিত হবে। ধরা যাক যে এক্সট্রিম যে মানগুলো রয়েছে, অর্থাৎ যেটা ঋজু পরিবাহী, সেই ঋজু পরিবাহীর দুই প্রান্ত, একটা প্রান্ত হচ্ছে এখান থেকে এইদিকে এই একটা প্রান্ত, আর একটা উপরের দিকে একটা প্রান্ত রয়েছে। এই দুটো প্রান্তে এখানে যে অ্যাঙ্গেল করছে অর্থাৎ ওপি আপ টু দিস, এই যে অ্যাঙ্গেলটা রয়েছে এই অ্যাঙ্গেলটার নাম আমরা দিতে পারি, ধরা যাক এই অ্যাঙ্গেলটা হচ্ছে নিচের দিকে ওয়ান। কেন মাইনাস বলছি সেটা, নেগেটিভ দিক ধরে নিচ্ছি এদিকটাকে, এটা মাইনাস থিটা ওয়ান। আর উপরের দিকে যেটা হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা রয়েছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে প্লাস থিটা টু। তার মানে দুটো এক্সট্রিম পয়েন্ট, ধরা যাক এম পয়েন্ট এবং এন পয়েন্ট, এই দুটো এক্সট্রিম পয়েন্টের যে লোকেশন, সেই লোকেশনের জন্য দুটো আলাদা আলাদা আমরা এরকম রেখা পাবো। আমরা লাল লাইন দিয়ে টেনেছি সেটা, একটা হচ্ছে এম পিও, সেটা হচ্ছে থিটা টু। আমরা এখানে লিখতেই পারি এম পিও ইজ ইকুয়াল টু থিটা টু, এটা প্লাস, আর এন পিও এটা হচ্ছে মাইনাস থিটা টু। সো থিটার যে রেঞ্জ, থিটা যে রেঞ্জ যেটা হবে সেটা মাইনাস থিটা ওয়ান, মাইনাস থিটা ওয়ান থেকে প্লাস থিটা টু পর্যন্ত এই রেঞ্জটা। থিটা রেঞ্জেস ফ্রম মাইনাস থিটা ওয়ান টু প্লাস থিটা টু, এটা থিটার রেঞ্জ। এখন থিটার বিভিন্ন মানের জন্য বা এক্স এর বিভিন্ন মানের জন্য আমরা থিটার বিভিন্ন রকম মান পাবো, থিটার বিভিন্ন মানের জন্য এক্স এর বিভিন্ন রকম পয়েন্ট পাবো। তাহলে এন্টায়ার যে লেন্থ রয়েছে এন থেকে এম পর্যন্ত যে ঋজু পরিবাহীটি রয়েছে, সেই ঋজু পরিবাহীর ক্ষুদ্র অংশ ডেল্টা এল, তার জন্য ডেল্টা এল যদি হয়, এখানে এইটুকু ডেল্টা এল হয়, ডেল্টা এল এর জন্য এই জায়গাতে পি বিন্দুতে যে ম্যাগনেটিক ফিল্ড হবে সেটা বায়ো স্যাভার্টসের ল, যেটা সেই ল এর অ্যাপ্লিকেশনে আমরা লিখতে পারবো। কিভাবে লিখতে পারবো? তাহলে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু কারেন্ট এলিমেন্ট I delta L or DL, ideally বলছি এখানে ideal at point P, আইডিয়ালটা কিন্তু এই পয়েন্টে রয়েছে, পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড আমরা ক্যালকুলেট করতে চলেছি। তাহলে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু কারেন্ট এলিমেন্ট I delta L or IDL at point P is equal to DB, is DB is equal to mu naught by 4 pi, এটা ভেক্টর কোয়ান্টিটি, I delta L or DL ক্রস ডিস্টেন্স যেটা রয়েছে সেটা হচ্ছে এখান থেকে আমরা বলেছি এই যে ডিস্টেন্স যেটা রয়েছে এক্স থেকে বি পর্যন্ত, তো সেই ডিস্টেন্সটা আমরা নাম দিয়েছি স্মল এক্স। এটা যদি ক্যাপিটাল এক্স হয় এটা স্মল এক্স। তাহলে আইডিএল ক্রস
এক্স ভেক্টর হবে এটা, বাই এক্স কিউব। তাহলে এটাকে যদি ভেক্টরিয়ালি আমরা অ্যানালাইজ করি তাহলে আমরা আলটিমেটলি পাবো আইডিএল এক্স সাইন আলফা, কারণ হচ্ছে ডিএল এবং এক্স এর মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, নিচে এক্স এর স্কয়ার কিউব আছে, তাহলে ওটা হবে আইডিএল সাইন আলফা বাই এক্স স্কয়ার। এটা মনে রাখতে হবে, আইডিএল সাইন আলফা বাই এক্স স্কয়ার। আবার লক্ষ্য করে দেখো এখানে যে আলফার সঙ্গে বিটার সম্পর্ক রয়েছে, বিটার সঙ্গে থিটার সম্পর্ক রয়েছে, আলফা ইজ ইকুয়াল টু 90 প্লাস থিটা, তাহলে সাইন আলফা ইজ ইকুয়াল টু সাইন 90 প্লাস থিটা। এবং আমরা জানি ইজ ইকুয়াল টু কস থিটা। তাহলে আমাদের এতগুলো যে ফর্মুলা এখানে লিখেছি, এই সমস্ত ফর্মুলাগুলোকে আমরা একটা অন্য ফর্মে লিখব, এবং সেই ফর্মে যখন আমরা লিখব তখন আমরা এটাকে দেখবে একটা পরিচিত ইন্টিগ্রেশনের ফর্মে চলে আসছে। তার মানে যেটা বলতে চাইছি যে এই জায়গাতে আইডিয়াল কারেন্ট এলিমেন্টের জন্য পি পয়েন্টে যে ম্যাগনেটিক ফিল্ড হবে তার অরিজিনাল এক্সপ্রেশনটা হচ্ছে ডিবি ইজ ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আইডিয়াল ক্রস এক্স, যেখানে এক্স হচ্ছে এই এক্স অরিজিনাল ক্যাপিটাল এক্স বিন্দু থেকে পি বিন্দু পর্যন্ত দূরত্ব, সেটা হচ্ছে স্মল এক্স, সেটা একটা ভেক্টর কোয়ান্টিটি ডিভাইডেড বাই এক্স এস কিউব। এটাকে আমরা রিডিউসড ফর্মে নিয়ে যাব পরের পাতাতে যাচ্ছি। তাহলে আমাদের ছিল যেটা ডিবি ডিবি ইজ ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন আলফা বাই এক্স এর স্কয়ার। একটা এক্স উপরে ছিল সেটা কেটে গেছে, তাহলে এক্স স্কয়ার হয়েছে, এটা স্কেলার ফর্মে চলে এসেছে। এরপরে আমরা আগেই প্রমাণ করেছি যে সাইন আলফা ইজ ইকুয়াল টু কস থিটা, ডিএল ইজ ইকুয়াল টু ডিএল ইজ ইকুয়াল টু আর sec square theta d theta। তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি ইজ ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই, এটা হচ্ছে কনস্ট্যান্ট কোয়ান্টিটি, আই এর জায়গায় আই রইল, ডিএল এর জায়গাতে রইল আর sec square theta d theta, এটা হচ্ছে আর sec square theta d theta। এটা কিন্তু ডট নয়, গুলিয়ে ফেলা চলবে না। সাইন আলফা মানে হচ্ছে cos থিটা, এটা আগেই আমরা প্রমাণ করেছি সাইন আলফা কেন cos থিটা হলো। আবার লক্ষ্য করে দেখো আগের যে কনফিগারেশনটা ছিল এখানে, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এল, এটা হচ্ছে থিটা। তাহলে আমরা লিখতে পারি যে cos থিটা ইজ ইকুয়াল টু আর বাই এক্স, cos থিটা ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এক্স, তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু আর বাই এক্স। তাহলে আমরা লিখি এখানে পরের পাতাতে এক মিনিট।
cos theta is equal to r by x, sin alpha is equal to cos theta, আর dl is equal to r sec square theta d theta, dv is equal to this। এই সবগুলো একসঙ্গে মিলিয়ে যেটা আমরা পাবো সেটা আমরা লিখছি এখানে। আবার আগে লেখাটা বোধহয় কিছু গোলমাল হয়েছে। dv is equal to mu naught by 4 pi I dl ছিল সাইন আলফা, অরিজিনালি এক্সপ্রেশন আসবে সাইন আলফা, হোল ডিভাইডেড বাই এক্স এর স্কয়ার, উপরে একটা এক্স কেটে গেছে, তাহলে এটা সমান আসবে মিউ নট বাই 4 পাই, তারপরে কি আইটা তো পরিবর্তন হয় না, আইটা যা ছিল তাই, ডিএল এর জায়গাতে আসছে আর থিটা ডি থিটা, আর সেক স্কয়ার থিটা ডি থিটা, সাইন আলফার জায়গায় আসছে কস থিটা, আর এক্স এর জায়গাতে আসছে এক্স এর স্কয়ার থিটা, এটা হচ্ছে আর স্কয়ার সেক স্কয়ার থিটা। তাহলে এক্সপ্রেশনটা আসছে মিউ নট বাই 4 পাই আই, উপরে একটা আর আছে নিচে আর স্কয়ার আছে, আই বাই আর সেক স্কয়ার থিটা কেটে যাবে, উপরে ডি থিটা কস থিটা, তার মানে কস থিটা ডি থিটা। Hence total magnetic field at point P due to entire current or entire conductor is equal to B is equal to integration, লক্ষ্য করে দেখো এখানে আইটা কনস্ট্যান্ট, আরটাও কনস্ট্যান্ট, নিউ নট বাই 4 বাই তো কনস্ট্যান্ট বটেই, তাহলে থিটাটাই একমাত্র ভেরিয়েবল, cos থিটা ডি থিটা, থিটার ভেরিয়েশনটা আগেই বলেছি, ফ্রম মাইনাস থিটা 1 টু প্লাস থিটা 2, তাহলে মিউ নট আই উপরে আসছে, নিচে 4 পাই আর cos থিটা ডি থিটা। এই ইন্টিগ্রেশনটা যদি আমরা আর বাদ বাকিগুলো চিন্তা করার দরকার নেই, এগুলো তো কনস্ট্যান্ট কোয়ান্টিটি, তাহলে আসছে মিউ নট আই বাই 4 পাই আর, cos থিটার জন্য আসলো sin থিটা, লোয়ার লিমিট মাইনাস থিটা 1, আপার লিমিট মাইনাস প্লাস থিটা 2, তাহলে এটা আসবে sin থিটা 2 মাইনাস অফ মাইনাস sin থিটা 1, মানে হচ্ছে sin থিটা 2 প্লাস sin থিটা 1 is equal to হচ্ছে মিউ নট বাই 4 পাই আর within bracket sin থিটা 2 প্লাস sin থিটা 1। কেন sin থিটা 2 প্লাস sin থিটা 1? একটা মাইনাস আছে, মাইনাসটা পরে আসবে, ন্যাচারালি sin থিটা 2 প্লাস sin থিটা 1, এটা উত্তরটা হবে। এখন আমাদের আরো আলোচ্য বিষয় হচ্ছে এই যে এই যে এক্সপ্রেশনটা পেলাম, এটা একটা ইম্পর্টেন্ট এক্সপ্রেশন, তাহলে আমরা ছবিটা যদি আরেকবার আঁকতে পারি, দেখা যাক, তাহলে গোটা বিষয়টাকে আমরা আলোচনা করতে পারবো। এই একটা ঋজু পরিবাহী যেটা আলোচনা করেছিলাম, এই ঋজু পরিবাহীতে ইলেকট্রিক কারেন্ট যাচ্ছে নিচ দিকের থেকে উপরের দিকে, এটা আই কারেন্ট আছে, এটা আই পরিমাণ কারেন্ট পরিবহন করে নিয়ে যাচ্ছে
এরপরে আমরা নাম দিয়েছিলাম, দুটো এক্সট্রিমিটি ছিল, একটা ছিল এম, উপরে ছিল এম, নিচে ছিল এন, এবং এখান থেকে ঠিক পারপেন্ডিকুলার আর দূরত্বে আমরা একটা পয়েন্ট নিয়েছিলাম, যে পয়েন্টের এখান থেকে দূরত্ব ছিল আর, এবং পয়েন্টের নাম দিয়েছিলাম আমরা পি, আর এটা হচ্ছে আর। এরপরে বলেছিলাম যে এখান থেকে এই দিকে লাইন টানলে যে অ্যাঙ্গেলটা তৈরি হয় সেটা বলেছিলাম θ1, এবং ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটাকে ঠিকঠাক রাখার জন্য এটা হয়েছিল -θ1। আর এই যে এক্সট্রিমিটিটা রয়েছে এটা যে সিমেট্রিক্যাল হবে কোনো তার মানে নেই, অ্যাসিমেট্রিক্যাল হতে পারে, অর্থাৎ θ1 এবং θ2 দুটো যে কাছাকাছি মানের হবে তা নয়, দুটো আলাদা আলাদা সম্পূর্ণ ভিন্ন মানের হতে পারে। এটা হচ্ছে θ2। আই কারেন্ট যদি যায় এখান থেকে এই দূরত্ব যদি আর হয়, অর্থাৎ পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দি স্ট্রেট কন্ডাক্টর, দি ডিস্টেন্স বিটুইন দি পয়েন্ট অ্যান্ড দি স্ট্রেট কন্ডাক্টর, দ্যাট ইজ ইকুয়াল টু আর। আর বাদবাকি যা কিছু আমদানি করেছিলাম থিটা, এল, এক্স ইত্যাদি ইত্যাদি, সেটা জাস্ট ম্যাথামেটিক্সের প্রয়োজনে এটাকে, বা জিওমেট্রির প্রয়োজনে এটাকে আমরা হ্যান্ডেল করার জন্য। সেখানে অরিজিনাল যে লটা ছিল, যে একটা কারেন্ট এলিমেন্টের জন্য এখানে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, সেই ফর্মুলা অ্যাপ্লাই করে আলটিমেটলি পাওয়া গেল এন্টায়ার যে কারেন্ট কন্ডাক্টরটা রয়েছে তার জন্য এখানে যে ম্যাগনেটিক ফিল্ড হবে সেটা হবে ডিবি, অ্যান্ড ডিবি নয়, সেটা হচ্ছে বি, অ্যান্ড বি ইজ ইকুয়াল টু হলো মিউ নট বাই 4 পাই I by R within bracket sin θ1 plus sin θ2। এবং কোন কোন বইতে এটা cos θ1 plus cos θ2 থাকে, বই বিভিন্ন রকমের আছে, এক্সপ্রেশন বিভিন্ন রকমের হয়, যদিও তখন ওরা করে কি, ওরা এই অ্যাঙ্গেলটা ধরে θ1, এই অ্যাঙ্গেলটা ধরে θ2। বুঝতেই পারছো, যখনই এই দিকটা θ1 বলবো, এই দিকটা θ2 বলবো, তখন এই sin θ1টা cos θ1 হয়ে যাবে, sin θ2টা cos θ2। এছাড়া কিছু না। আমাদের আলোচ্য বিষয় তা নয়, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কি, যদি এটা ইনফাইনাইটলি লং একটা স্ট্রেট কন্ডাক্টর হয় তখন কি হবে। ইনফাইনাইটলি লং মানে হচ্ছে কি, এই যে আমাদের যে কন্ডাক্টরটা রয়েছে এটা অনেক দূর পর্যন্ত, যত দূর তুমি চিন্তা করছো তার থেকে বেশি দূর পর্যন্ত বিস্তৃত হয়ে গেল, এবং এদিকেও অনেক দূর পর্যন্ত এটা বিস্তৃত হয়ে গেল। তখন কি হবে, তখন লক্ষ্য করে দেখো যে এই যে লাইনটা রয়েছে, এই লাইনটা আর এরকম তির্যক থাকবে না, তখন লাইনটা হয়ে যাবে প্রায় এইরকম। যত দূরে যাবে তত এই অ্যাঙ্গেলটা বাড়বে, এবং এটা আস্তে আস্তে এরকম অ্যাঙ্গেলটা বাড়তে 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 আলটিমেটলি এখানে θ2 ম্যাক্সিমাম মানটা হবে θ2, সেটাও হবে 90 ডিগ্রি, এটাও হবে 90 ডিগ্রি। হ্যাঁ, এই লাইনটাও, নিচের যে লাইনটা আছে সে লাইনটা এইদিকে যাবে, অর্থাৎ পিএন যে লাইনটা আছে সেটা হবে এইদিকে, আর পিএম লাইনটা চলে যাবে উপরের দিকে। অর্থাৎ তখন ফর ইনফাইনাইট কন্ডাক্টর, ফর দি কন্ডাক্টর which is infinitely extended, θ1 is equal to 90 degree is equal to θ2, মানে ভ্যালুটা 90 ডিগ্রি অ্যাকচুয়ালি, তারপরে মাইনাস প্লাস তো অঙ্কের প্রয়োজন আমরা করব। এখন এটাও যদি 90 ডিগ্রি হয়, এটাও যদি 90 ডিগ্রি হয়, তাহলে সাইন 90 ইজ ইকুয়াল টু হচ্ছে 1, সাইন 90 ইজ ইকুয়াল টু 1, 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2, তখন বি ইজ ইকুয়াল টু হবে মিউ নট বাই 4 পাই ইন্টু 2i by r. So this is the expression for the magnetic field produced by a straight conductor at a point P
where the distance of the point P or perpendicular distance of the point P from the conductor is equal to R, then the magnetic field will be determined by the extent of current, কতটা কারেন্ট যাচ্ছে এবং কত দূরে রয়েছে। লক্ষ্য করে দেখো যে কারেন্ট যত বেশি হবে ম্যাগনেটিক ফিল্ড তত বেশি হবে, আর 2 নম্বর হচ্ছে কি, যত দূরে যাওয়া যাবে ম্যাগনেটিক ফিল্ডটা তত কমে কমে আসবে। গ্রাফিক্যালি আমরা ইচ্ছা করলে এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। সেমি ইনফাইনাইট যদি হয় তখন হবে এটা, একটা হবে 0, একটা হবে সেমি ইনফাইনাইট। মানে হচ্ছে কি, সেমি ইনফাইনাইটের আমি কনফিগারেশনটা দেখিয়ে দিই তোমাদের একটুকু, কেমন হয় সেমি ইনফাইনাইট। তখন এই দিকের পার্টটা থাকবে না, এই পার্টটা থাকবে না, এই পার্টটা থাকবে। তাহলে একদিকে অ্যাঙ্গেল হলো 0, একদিকে 90, তখন এটা হয়ে যাবে 1, অর্থাৎ μ0/4 I/R। তো এই যে যেগুলো কোরোলারি অর্থাৎ মেন যে ফর্মুলা, সেই ফর্মুলা যেটা রয়েছে, এই ফর্মুলাটা কিন্তু আমাদের খুব বেশি অ্যাপ্লাই হয়। তোমরা যারা নিউমেরিক্যাল প্রবলেম করতে ইচ্ছুক এই ফর্মুলার উপরে, তারা এই ফর্মুলাটার দিকে বেশি কনসেন্ট্রেশন দেবে এবং ফর্মুলাটা কোথা থেকে এলো সেটাও জানতে হবে। আর এক্সাক্ট সেটাও তোমাদের কিন্তু মনে রাখতে হবে। বি ইজ ইকুয়াল টু μ0I, μ0/4 এটা কিন্তু ইনসেপারেবল, এটাকে বাদ দিও না, কারণ এর ভ্যালুটা আমরা জানি। I/R sin θ1 প্লাস sin θ2। এরপরে ফর ইনফাইনাইটলি এক্সটেন্ডেড কন্ডাক্টর θ1 প্লাস sin θ1 প্লাস sin θ is equal to 2, তার মানে 2I/R। This is all about the magnetic field produced by a straight conductor at any point. এরপরে একটা জিনিস তোমাদের বলতে হবে যে এই জায়গাতে ম্যাগনেটিক ফিল্ড যেটা তৈরি হবে তার ডাইরেকশনটা কোন দিকে হবে। সেটা তোমরা বেটার হয় যদি ভেক্টর প্রোডাকশন, ক্রস প্রোডাক্টের যে নিয়ম, সেই নিয়মটা অ্যাপ্লাই করে ফেলো, তখন তোমরা বুঝতে পারবে। দেখো আইডিয়ালটা উপরের দিকে, আরটা এদিকে, তাহলে আইডিয়াল থেকে আর এদিকে আঙুলগুলো মুড়ে যাবে এদিকে। যখন আঙুলগুলো মানে হাতের 5টা আঙুলের 4টা আঙুলকে মুড়ে দিয়ে বুড়ো আঙুলটাকে যদি আমরা সোজা করে দাঁড় করিয়ে দিই, তাহলে আঙুলগুলো যেদিকে মুড়ে থাকে সেটা হচ্ছে অ্যাঙ্গেলের দিক, আর বুড়ো আঙুলটা যেদিকে দাঁড়িয়ে থাকে সেইটা হচ্ছে ভেক্টরটার দিক। তাহলে লক্ষ্য করে দেখো এখানে যে ভেক্টরটা হবে সেই ভেক্টরটা হবে ফ্রম রিডার টু পেজ। ফ্রম রিডার টু পেজ মানে এই চিহ্ন। আবার এইদিকে যদি হয় ফ্রম পেজ টু রিডার, এটা হচ্ছে চিহ্ন। এগুলো তোমাদের নিজেরা হাতে প্র্যাকটিস করে এইরকম করে, অ্যাঙ্গেলটা এরকম, আঙুলগুলো মুড়বে এইদিকে, বুড়ো আঙুলটা যাবে এইদিকে। অ্যাঙ্গেলটা যদি এইরকম হয় তাহলে আঙুলগুলো আমার দিকে আসছে, লক্ষ্য করে দাও। এটা 3 ডাইমেনশনাল ব্যাপার। সরাসরি ক্লাসে সম্মুখে ছাত্রছাত্রীরা থাকলে যে সুবিধাটা পাওয়া যায়, নেটের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে সেই সুবিধাটা পাওয়া যায় না, যে কারণে আমাদের কিছু অপূর্ণতা রয়ে গেল। তোমাদের ভেক্টর ডাইরেকশন গুলো বোঝানোর ক্ষেত্রে কিছুটা অপূর্ণতা থেকেই যাবে। সেটা চেষ্টা করলেও এখানে যতটা সম্ভব চেষ্টা করেছি আমি আমার সাধ্যমতো। তোমরা ইচ্ছা করলে এটা বই থেকে একটু পড়ে নেবে, এবং এই থিওরিটা খুব ইম্পর্টেন্ট। পরবর্তী দিনে এই থিওরির উপর বেস করে কিছু নিউমেরিক্যাল প্রবলেম আমরা করার চেষ্টা করব। ধন্যবাদ তোমাদের যারা ভিডিওটি দেখছো, প্রত্যেককে আলাদা করে ধন্যবাদ। ভিডিওটি এখানেই শেষ হলো।